সম্মানিত দর্শক, এই 2026 সনের আগস্ট মাস, এই আগস্ট মাসটা আমাদের রাজনীতির বলতে গেলে এটা কুরুক্ষেত্র। হাজার বছরের বাঙালির ইতিহাসে এই আগস্ট মাসে যত দুর্ঘটনা ঘটেছে, এই দুর্ঘটনা আর কোনো মাসে কখনো ঘটেনি। এবং এই আগস্ট মাসে পাক ভারত উপমহাদেশের কথা বাদ দেন, এই বাংলাদেশের ভূখণ্ডে খুব বড়, যাকে বলা হয় ভালো কিছু ঘটেছে, তারপরে যুগান্তকারী কিছু ঘটেছে, এরকম আমার জানা নেই। বরং এই সময়টাতে অনেক ঘটনা ঘটে, আপাত দৃষ্টিতে খুব মনে হয় যে এটা লক্ষ্মী লক্ষ্মী ভাব, শুভ শুভ ভাব, কিন্তু পরবর্তীতে দেখা গেল এগুলোই দানব আকারে আমাদের জাতীয় জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে মারাত্মক বিপর্যয় তৈরি করে। গ্রহ নক্ষত্র তারকারাজি থেকে শুরু করে জ্যোতির্বিজ্ঞান, এটা আমাদের এই আগস্ট মাসের জন্য উপযুক্ত নয়। তো এই যে সরকারে যারা আছেন, কর্তা ব্যক্তি আছেন, এদের মধ্যে তো অনেক জ্ঞানী আছে, গুণী আছেন, পণ্ডিত আছেন, জ্যোতির্বিজ্ঞান বলেন, ধর্মতত্ত্ব বলেন, যেটাকে থিওলজি বলা হয়, এই বিষয়ে আমাকে 100 বছর পড়াতে পারেন এরকম লোকও বিএনপিতে অনেক আছেন। এখন এই যে রাষ্ট্রপতি নির্বাচন, এটা কেন জুলাই মাসে করা হলো না বা সেপ্টেম্বর মাসে করা হলো না, এটি কেন আগস্ট মাসে করতে হবে? আবার আগস্ট মাসের 21 তারিখে, এর আগে 21শে আগস্টে গ্রেনেড হামলা হয়েছে, আমাদের একটা কুফা দিন। এই দিনেই কেন রাষ্ট্রপতি পদে মানে নতুন নিয়োগ দিতে হবে? এই 21শে আগস্ট তারিখে, এই তারিখে কেন মন্ত্রী পরিষদ রদবদল করতে হবে, নতুনদেরকে মন্ত্রী বানাতে হবে, কয়েকজনকে বাদ দিতে হবে, দপ্তর পরিবর্তন করতে হবে? ফলে ঘুরে ঘুরে ওই যে 21শে আগস্টের গ্রেনেড হামলা, 17 আগস্টের বোমা হামলা, 15 আগস্টের বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, 5 আগস্টের শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি থেকে শুরু করে বাংলাদেশের ম্যাসাকার, আপনি এর মধ্যে থেকে কি এই আগস্ট মাসকে বাদ দিয়ে অন্য কিছু চিন্তা ভাবনা করতে পারছেন? বা এই সময়টিতে মানে এই যে রাষ্ট্রপতি পদে নতুন নিয়োগ দেওয়া হলো, মন্ত্রী পরিষদ চেঞ্জ করা হলো, এটি কি বেসিক্যালি কোনো সমস্যা সমাধান করবে না নতুন সমস্যা তৈরি করবে? প্রথমত সমস্যা তৈরি করবে। ফার্স্ট যে জিনিসটা বলি, মির্জা ফখরুল সাহেব অত্যন্ত ভদ্রলোক মানুষ, মার্জিত, সৃজনশীল, কিন্তু বিএনপির যে দলীয় রাজনীতিতে, সেই দলীয় রাজনীতিতে বেগম জিয়া তাকে পছন্দ করতেন এবং তিনি খুব ভালো করে কথা বলতে পারতেন এবং তার একটা ভালো গ্রহণযোগ্যতা ছিল। কিন্তু দলের মধ্যে সাংগঠনিকভাবে তার জমানাতে, তার নেতৃত্বে বাংলাদেশে কোনো একটা কমিটি হয়েছে, দলের মধ্যে তার 10 জন মানে কট্টরপন্থী তার সমর্থক রয়েছেন, হু ক্যান ডমিনেট দ্য পলিটিক্স, এটা নেই। বরং পল্টন অফিসে গিয়ে, বিভিন্ন জায়গাতে গিয়ে তিনি দলের উগ্র নেতাদের হাতে বিভিন্ন সময় বা কর্মীদের হাতে বিভিন্ন সময় লাঞ্ছিত হয়েছেন। এই যে তার যে দুর্বিষহ অবস্থা, তিনি বহুদিন ভারপ্রাপ্ত ছিলেন, তারপর তাকে ভারমুক্ত করা হলো, কিন্তু শেষ সময়টা পর্যন্ত তার সাথে কখনো তারেক রহমান সাহেবের সাথে ভালো সম্পর্ক ছিল আমরা জানি না। তারেক রহমান সাহেব সহজে তো অনেকের সাথে ভদ্র ব্যবহার করেন, এটা আমরা বাইরে দেখি, কিন্তু ইন্টারনালি তারেক রহমান সাহেবের সঙ্গে মির্জা ফখরুলের কেমন সম্পর্ক, এটা দল যারা করেন তারা মোরলে সবাই জানেন। এবং কিছু ভিডিও এবং অডিও যে লিকেজ হয়েছে বিভিন্ন সময় এই দুজনের সাথে কথাবার্তা, মির্জা ফখরুল ভার্সেস তারেক রহমান সাহেবের নিজের কথাবার্তা, আর মির্জা ফখরুল সাহেবের সম্পর্কে তারেক রহমান সাহেব অন্য নেতাদের সাথে যে কথাবার্তা বলেছেন, তার প্রেক্ষিতে তাকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেওয়া এটা কোনো পুরস্কার নয়, তাকে আলবিদা বলা, তার কার্যকারিতা, গ্রহণযোগ্যতা এবং তার দ্বারা এই দলের যে উপকার, এটাকে আলবিদা বলে দেওয়া। দিস ইজ ওয়ান, এর বাইরে অন্য কোনো সমীকরণ হতে পারে না। 2 নম্বর হলো যে দলে তাকে এই জায়গাতে যেভাবে সম্মানিত করা হলো, তিনি আসলে প্রেসিডেন্ট হতে চাননি, দলের মহাসচিব থাকতে চান না, তিনি সম্মানজনকভাবে রিটায়ার করতে চেয়েছিলেন, কিন্তু তাকে এই জায়গাতে নিয়ে এই দলে তার যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন, আবার এই প্রতিদ্বন্দ্বীদেরকে অপমান করা হলো যারা এখন পর্যন্ত ভেরি ইফেক্টিভ। 2 নম্বর হলো যে যারা তার পন্থী ছিলেন, তাকে যারা পছন্দ করতেন, তো এই পছন্দ যারা মানুষগুলো আছেন, তারাও এখন আর কোনো দলের যে কার্যক্রম, সেই কার্যক্রমে আগের মতো অ্যাক্টিভ থাকতে পারবেন না। মহাসচিব পন্থী যারা আছেন,
আপনারা জানেন যে কোনো অবস্থাতেই সালাউদ্দিন সাহেবের সাথে রিজভী সাহেবের সাথে সম্পর্ক ভালো আছে আমার জানা নেই। রিজভী সাহেবের সঙ্গে ডক্টর মোশাররফ, রিজভী সাহেবের সঙ্গে রুহুল কবির, রিজভী সাহেবের সঙ্গে মির্জা ফখরুলের ভালো সম্পর্ক আমরা কেউ বলতে পারবো না। ফলে কি হলো, এই যে বিএনপির সাংগঠনিক ক্ষমতা, এই ক্ষমতার ক্ষেত্রে মির্জা ফখরুলের অনুপস্থিতি যে শূন্যতা তৈরি করেছে, সেই শূন্যতার সঙ্গে সঙ্গে বেশ কিছু সমস্যা নিয়ে আসবে। আবার সেখানে তাকে যে রাষ্ট্রপতি পদে বসানো হয়েছে, বসানো হওয়ার ফলে যে মানুষগুলো রাষ্ট্রপতি পদে যাওয়ার জন্য উদ্গ্রীব ছিলেন, এই মানুষগুলো মনে মনে তারা অত্যন্ত শক্তিশালী অ্যাট দিস মোমেন্ট। আমি নাম বললাম, অন্তত পক্ষে 1 ডজন নেতা আছেন যারা কোনো অবস্থাতেই মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়াটাকে পছন্দ করতে পারেনি। তাদের দলের মধ্যে ক্ষমতা আছে, দলের বাইরে ক্ষমতা আছে, মিডিয়ার উপর তাদের প্রভাব প্রতিপত্তি আছে। ফলে এই মানুষগুলো কোন ফাঁক দিয়ে কি বলবে, কি করবে না করবে, আলটিমেটলি সেটা দলের বাইরে চলে যাবে। এরপরে আসেন মন্ত্রী। এখন এখানে মন্ত্রী হিসাবে যাদেরকে নেওয়া হয়েছে, প্রথমত স্বাগতম, কিন্তু এটা দলের যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, এটা কোনো অবস্থাতেই তারা এইটা সহজভাবে নিচ্ছে না। তারেক রহমান সাহেবের যত ভালো লাগুক না কেন, সে জুনায়েদ সাকিকে নিয়েছে, নুরুকে নিয়েছে, পার্থকে নিয়েছেন, এরকম অনেককে নিয়েছেন, খলিলুর রহমান সাহেবকে নিয়েছেন, হুমায়ুন কবিরকে নিয়েছেন, তারপর যেগুলো দলের বাইরে লন্ডন থেকে নিয়ে আসছেন অন্যান্য যারা আছেন, তার যতই ভালো লাগুক না কেন বিএনপি নেতা কর্মীরা তাদেরকে একদম পছন্দ করেন না। এই পার্থ এবং নুরু তারা যদি, বা রাশেদ, তারা যদি কলিজা ভুনা করে তারপরে সিঙ্গারা বানিয়ে নিজের হাতে বিএনপির নেতা কর্মীদেরকে খাওয়ায়, তবু তারা বিএনপির যাকে বলা হয় মন পাবে না। পার্থ তার নির্বাচনী এলাকায় ভোলাতে জনপ্রিয় ব্যক্তিগতভাবে তার বাবার কারণে, তার নিজের কারণে, কিন্তু সাংগঠনিকভাবে বিএনপির যে পুরো শক্তিটা আর আওয়ামী লীগের যে পুরো শক্তিটা, তাকে যে কোনোভাবে অপদস্থ করার জন্য বিএনপি আওয়ামী লীগ ওখানে এক, ভোলাতে এক। তারা পার্থক্য ছোট করার জন্য একই কাজ করবে। সিমিলারলি আমার নির্বাচনী এলাকা গলাচিপাতে, ওখানে নুরুকে ছোট করার জন্য বিএনপি আওয়ামী লীগ একত্রে জোটবদ্ধভাবে তার সর্বনাশ করবে। ফলে কি হলো, এই যে প্রধানমন্ত্রী তাদেরকে মন্ত্রী বানিয়েছেন, নমিনেশন দিয়েছেন, আলটিমেটলি প্রত্যেকটা যারা হয়েছেন দলের বাইরে থেকে, এদের জীবন, পারিবারিক জীবন কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশের সবার কাছে যাকে বলা হয় আক্রমণের বিষয়বস্তু হয়ে গেছে। আপনি বাংলাদেশে চিন্তা করেন, হাসানুল হক ইনু, তারপরে রাশেদ খান মেনন, মানে ওবায়দুল কাদেরের ভাই ব্রাদার আত্মীয় স্বজন তবুও আওয়ামী লীগের লোকের কাছে যেতে পারবে, কিন্তু ইনু সাহেবের অবস্থা যা, মেনন সাহেবের যে অবস্থা, তারা আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবার শত্রু হয়ে পড়েছে। একইভাবে এখন দলের বাইরে থেকে যাদেরকে মন্ত্রী বানানো হয়েছে, তারা সবাই বাংলাদেশের একেবারে রীতিমতো আগামী দিনের গণশত্রুতে পরিণত হবে। এটা দলের জন্য ভালো হবে না, তাদের জন্য ভালো হবে না। এই গেল এক। এখন এইভাবে অতীতে ধরেন বিভিন্ন মানুষকে বিভিন্ন পদ পদবি দেওয়া হয়েছে, বিএনপিও দিয়েছে, আওয়ামী লীগ দিয়েছে, কিন্তু আলটিমেটলি এতে কোনো উপকার হয়নি, কখনো কোনো উপকার হয়নি, বরং ক্ষতি হয়েছে, মারাত্মকভাবে ক্ষতি হয়েছে। এখন রাশিদ ধরেন খুব প্রাণান্ত চেষ্টা করছে তারেক রহমান সাহেবকে খুশি করার জন্য। তারেক রহমান সাহেব দেখছে যে রাশিদ যে কথাগুলো বলছে, সেই কথাগুলো তো বিএনপির লোকের বলা উচিত ছিল, তারা তো কেউ বলছে না। রাশিদ যেহেতু বলছে, কাজেই রাশিদকে তিনি কাছে ডেকে নিয়েছেন। তো রাশিদ যে কাজটা করছে, সেই কাজটা তো পিনাকি করছেন, সেই কাজটা তো ইলিয়াসও করছেন। তো পিনাকি এবং ইলিয়াস, আপনি তাদেরকে এই সমাজে কিভাবে মূল্যায়ন করবেন? তারা তো কারো পারপাস সার্ভ করছে, কারো পক্ষে বলছে, বিপক্ষে বলছে, যে কোনো হোক না কেন, তারাও তো একটা বিরাট অডিয়েন্স তৈরি করে ফেলেছে। এখন রাশেদের এই কথাগুলো বা নুরুর এই কথাগুলো দিয়ে যদি আপনি জামাতকে মোকাবেলা করতে চান, আওয়ামী লীগকে মোকাবেলা করতে চান, এটা সাময়িক উত্তেজনা তৈরি করবে, কিন্তু শেষমেশ সবার কাছে এরাও বিপদে পড়বে, এরাও ইমেজ হারাবে, আলটিমেটলি হারিয়ে ফেলেছে। এবং যারা এদেরকে নিয়োগ দিয়েছে তাদেরকে, যেমন ধরুন আমার এখন জামাতের ব্যাপারে আমার একটা সবসময় দুর্বলতা ছিল, সবসময় দুর্বলতা ছিল। তো আমার দিক থেকে ধরেন আমি এই দলটিকে 2009 সন থেকে
এই দলটিকে 2009 সন থেকে আওয়ামী লীগের মতো দলে থেকে তাদেরকে যেভাবে আমি সাপোর্ট করার চেষ্টা করেছি আমার লেখনী দ্বারা, ইন্টেলেকচুয়াল যে ফিল্ড আছে সেখানে আমার সর্বতভাবে আমি জামাতের জন্য একটা সফট অবস্থা তৈরি করে ফেলেছি। এটা জামাতের প্রত্যেকটা লোক হয়তো কিভাবে নিয়েছে আমি জানি না, বাট আমি কাজটা করেছি। আমি চেয়েছি যে জামাতের মতো একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল যেটা অন্য যে কোনো উগ্র ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সাথে তারা নিরাপদ, তাদের জন্য সেটা করেছি। কিন্তু একটা সময় তাদের মনে হয়েছে যে না, তাদের জন্য ইলিয়াসের মতো লোক বেশি দরকার। তো যখন ইলিয়াসের মতো লোক তাদের জন্য দরকার, তখন আমার কাছে মনে হয়েছে যে আমার এখান থেকে আসলে সরে আসা উচিত। ফলে কি হলো, এখন জামাত বলতে মানুষ ইলিয়াসকে বোঝায়, জামাত বলতে মানুষ পিনাকিকে বোঝায়। জামাতের সঙ্গে ধরেন ফরহাদ মাজহার, গোলাম মোল্লা রনি, এই সমস্ত মানুষজন বিভিন্ন সময়টাতে ধরেন ইভেন মাহমুদুর রহমান, মানে আমরা কখনো জামাতের সাথে সুবিধাভোগী ছিলাম না, কিন্তু একটা সফট অবস্থানে থেকে জামাতকে বিভিন্ন সময়টাতে যে সাপোর্ট দিয়ে এসে সেই সাপোর্টের ফলে সিভিল সোসাইটিতে ইন্টেলেকচুয়াল লেভেলে যেটা হয়েছে সেটা এক ধরনের ওজন আছে, গ্রহণযোগ্যতা আছে। আর পিনাকি ইলিয়াসের কারণে জামাতের মধ্যে যে অবস্থা তৈরি হয়েছে সেটা কি হয়েছে, এখন জামাতের কোনো নেতা মানে এখন যদি ধরেন একটা সময় জামাতের সভাপতি শফিকুর রহমান আপনাকে টেলিফোন করতেন, আপনার বাসায় যেতেন, এমনকি আওয়ামী লীগ আমলে আপনি অসম্মানিত বোধ করতেন না। কিন্তু এখন তারা সবাই এমন একটা অবস্থা হয়ে গেছে যে এদের সঙ্গে কেউ যদি টেলিফোন করেন, কথাবার্তা বলেন, আপনি কোনো অবস্থাতেই তাদের সঙ্গে একত্রে বসতে যদি সভ্য সমাজের হন আপনি স্বচ্ছন্দ বোধ করবেন না, এরকম অবস্থাটা তৈরি হয়ে গেছে। এখন জামাতের যে অবস্থাটা হয়েছে, একইভাবে আওয়ামী লীগের কিন্তু সেম অবস্থা হয়েছিল। আওয়ামী লীগের যে সফট পাওয়ার ছিল সেই সফট পাওয়ারে সেইটা হলো প্রফেসর সেই আনিসুজ্জামান, প্রফেসর মনিরুজ্জামান, এখানে সেই নির্মল সেন, তারপরে অধ্যাপক মুনতাসির মামুন, ওনাদের মানুষ যখন ন্যারেটিভ তৈরি করেছে, সেই ন্যারেটিভের এগেনস্টে তারা যখন মোহাম্মদ আরাফাত এদের মতো মানুষদেরকে মনে করেছে দে শুড লিড দেয়ার ইন্টেলেকচুয়াল ডিপার্টমেন্ট, তখন এই আওয়ামী লীগের অবস্থা এই অবস্থা হয়ে গেছে। বিএনপির একই অবস্থা। বিএনপি ন্যারেটিভ কারা তৈরি করেছে? গিয়াস কামাল চৌধুরী, আতাউস সামাদ, এরপরে সিরাজুল ইসলাম চৌধুরী, না সিরাজুল মানে জায়দিনের সিরাজুর রহমান, যে শফিক রেহমানের বড় ভাই, জায়দিনের শফিক রেহমানের বড় ভাই সিরাজুর রহমান, বিবিসির বিখ্যাত সিরাজুর রহমান নিজে, শফিক রেহমান নিজে, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমাজউদ্দিন সাহেবের মতো মানুষ, তারা বিএনপির জন্য বাংলাদেশি জাতীয়তাবাদের একটা ন্যারেটিভ তৈরি করেছে। তার আগে আবুল মনসুর আহমদ, মাহফুজ আনাম সাহেবের বাবা, ফেরদৌস আহমেদ কুরেশি, আব্দুল হামিদ চৌধুরী, এদের মতো জায়ান্ট, তারপরে সেখানে মশিউর রহমান জাদু মিয়ার মতো পলিটিক্যাল পার্সোনালিটি, আতাউর রহমান সাহেবের মতো পলিটিক্যাল পার্সোনালিটি, মানে মানে কি বলে শাহ মুয়াজ্জেম সাহেবের মতো, মানে অল অফ দ্য জিনিয়াস, তারা এর পলিটিক্যাল উইংস, এর যে রাজনৈতিক উইংস, যেটা পলিটিক্যাল উইংস, এর যে সাংগঠনিক যে দিকগুলো রয়েছে, বি চৌধুরীর মতো মানুষ তৈরি করেছে। এখন সেই জায়গাটা যদি এখন আপনি ট্রান্সফর্ম করে অপারেশন করে নুরু, রাশেদ, জুনায়েদ সাগি, পার্থ, ববি হাজ্জাজ এদের হাতে ছেড়ে দেন, জাস্ট ওয়েট 1 or 2 month, তাহলে আপনি বুঝতে পারবেন যে কি ধরনের মারাত্মক যে বিপর্যয়, সেই বিপর্যয়ের মধ্যে বিএনপিকে যেতে হবে, যেভাবে অতীতের সব জায়গাতে হয়েছে। ফলে কি হলো, মানে আপনার যে কোনো একটা রাজনৈতিক আপনি দল করেন বা রাজনৈতিক আপনি মতাদর্শ আপনি চালু রাখেন, তো সেই মতাদর্শের মধ্যে চালু করার ফলে আপনার মান, সম্মান, মর্যাদা সবকিছু নির্ভর করবে যে আপনি কি ধরনের মানুষ, কোন পরিস্থিতিতে, কোন জায়গাটাতে আপনি সিলেক্ট করছেন। যুদ্ধের ময়দানে আপনার এক ধরনের লোক লাগবে, শান্তির সময় আপনার অন্য লোক লাগবে। যুদ্ধের ময়দানে আপনি যাদের দ্বারা যুদ্ধ করেছেন, আপনি শান্তির সময় তাদের দ্বারা রাষ্ট্র পরিচালনা কখনো করতে পারবেন না। অশান্তির সময় আপনি যাদেরকে দ্বারা রাষ্ট্র পরিচালনা করবেন, শান্তির সময় আপনি তাদের দ্বারা রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। এখন বাংলাদেশের যে অবস্থা চলছে, সেই অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব
বা বিএনপি, তাদের সবাইকে ভেরি ডিসাইসিভ, পয়েন্টিভ, প্রফেশনাল, এখানে এক্সট্রিম লেভেলে আপনার যাদের মৌলিক কিছু আছে। এখন আপনি এক বগলে এক গার্লফ্রেন্ড, অন্য বগলে আপনার বাইজি, এক পকেটে আপনি দেখা গেল যে ঘুষের টাকা, অন্য পকেটে ইয়াবা। এই সমস্ত লোক দিয়ে দুপুরে ঘুম থেকে উঠে দুপুর 12টার সময় দাঁত মাজে না ঠিক মতো, প্যান্ট ঠিক মতো পরতে পারে না, জেনেটিক্যালি খারাপ বংশ, সোর্স চুট্টায় ভরা বংশ, চারিদিকে 14 গোষ্ঠী যাদের কাজই ছাড়া জীবন, তাদেরা বেঁচে আছে, খেয়ে আছে, পড়ে আছে চুরির টাকার উপরে। ধন সম্পদ এমনি মানে শরীরের প্রত্যেকটি রক্তবিন্দু হারাম টাকা দিয়ে যাদের সৃষ্টি, তারা এই ধরনের টাফ টাইমে কখনো ভালো সিদ্ধান্ত নিতে পারে না। যখনই কোনো একটা দেশে যুদ্ধ হয়, যুদ্ধর পরে যারাই সাইন করেছে তাদের সবারই ব্লু ব্লাড ছিল। ইতিহাসের এই সাম্প্রতিক সময়ে 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি: মার্গারেট থ্যাচার তার ফকল্যান্ড যুদ্ধের কারণে, রোনাল্ড রিগান ইরান কন্ট্রা ওই সমস্যার কারণে এবং বিশ্ব অর্থনৈতিক ছিল, এবং 60-এর দশকে কোল্ড ওয়ারের সময় জন এফ কেনেডির মতো মানুষ, আর তার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের সময় আব্রাহাম লিঙ্কন। গিয়ে দেখেন যে প্রথমত আব্রাহাম লিঙ্কন ইন অল রেসপেক্ট তার ব্লু ব্লাড নেই, কিন্তু শিক্ষা দীক্ষা থেকে শুরু করে এডুকেশন সব জায়গাতে পৃথিবীর সর্বকালের সেরা মানুষদের মধ্যে অন্যতম। আর বাকি একমাত্র আব্রাহাম লিঙ্কন ছাড়া বাকি যত নাম বললাম, মার্গারেট থ্যাচার, রোনাল্ড রিগান এবং জন এফ কেনেডি, 100 বছরের পুরনো ব্লু ব্লাড ইন টার্মস অফ এডুকেশন, ইন টার্মস অফ কোয়ালিটি অ্যান্ড এভরিথিং। ফলে তারা তাদের দেশটিকে বাঁচিয়েছিল, নিজেদেরকে অমরত্ব দিয়েছিল এবং একই সঙ্গে ইতিহাসে জায়গা করে নিয়েছে। এখন এই সময়টাতে, আগস্ট মাসের এই সময়টাতে এসে সরকারি যে যা কিছু করলেন, এটার আফটার এফেক্ট কি, বেনিফিট কি? এই যে মন্ত্রী পরিষদ পরিবর্তন হবে, রাষ্ট্রপতি পরিবর্তন, জাস্ট 2-3 দিন আলোচনা হবে, 2-3 দিন আলোচনা হবে। এবং আজকেই আলোচনা, মানে এটা হয়ে গেছে 21 তারিখে, 22 তারিখে আলোচনা শেষ। 23 তারিখ থেকে বাস্তবতা হলো বিদ্যুৎ কয়বার গেল, চালের দাম কি পরিমাণ বাড়লো, গ্যাস আসলো কিনা, ফ্যাক্টরি চললো কিনা, এলসি করতে পারলাম কিনা, মামলা মোকদ্দমা নিষ্পত্তি হলো কিনা, এবং এই জায়গাগুলো যাকে বলা হয় হ্যান্ডেল করার জন্য সরকার কি করছে। কোর্ট কাছারিতে যাদেরকে দিচ্ছে, আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল, প্রত্যেকটা অফিসে গিয়ে দেখেন কি হচ্ছে। তথ্য মন্ত্রণালয় সরকারের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই মুহূর্তে সরকারের মুখ রক্ষা করবে, সেখানে তথ্যমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী, তথ্য উপদেষ্টা, এরপরে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি, তার সঙ্গে এক ঝাঁক সাংবাদিক, এবং সেই সাংবাদিকের মধ্যে জামাতপন্থী, বিএনপি পন্থী, সব মিলিয়ে কি অবস্থা হচ্ছে গিয়ে দেখেন। সেখানে পার্থ শত চেষ্টা করে এখানে কিছুই করতে পারবেন না। সে তো এই ইন্টারনাল তথ্য মন্ত্রণালয়ের যে পলিটিক্সটা, সেই পলিটিক্সটা 1% সে জানে না। তারেক রহমান সাহেব হয়তো মনে করছে যে কেবলমাত্র টকশোতে গিয়েছে, ভালো কথাবার্তা বলে মাইকের সামনে এসে সে দলকে ওই পার্লামেন্টে খুব অল্প সময়ের জন্য 15 মিনিটের বক্তব্য দেওয়া আর তথ্য মন্ত্রণালয় চালানো এক জিনিস নয়। ইভেন এই যে আমাদের যাকে বাদ দেওয়া হলো, জহিরুদ্দিন স্বপন, সেই জহিরুদ্দিন স্বপন ওয়াজ নট দ্য পারফেক্ট ম্যান, এটা রং সিদ্ধান্ত ছিল। সেই রং সিদ্ধান্তের জায়গায় আবার জাহিদকে নেওয়া হলো, আরেকটা রং সিদ্ধান্ত। এখানে পার্থক্য দেওয়া হলো। অতীতে আপনি তথ্যমন্ত্রী তরিকুল ইসলাম সাহেবের মতো মানুষ তথ্যমন্ত্রী ছিলেন, নাজমুল হুদা সাহেবের মতো মানুষ তথ্যমন্ত্রী ছিলেন। নাজমুল হুদার শ্বশুর আকবর কবির, হুমায়ুন কবিরের ভাই আকবর কবির, সিগমা হুদার বাবা, তিনি তথ্যমন্ত্রী ছিলেন। সেখানে আপনাকে বুঝতে হবে যে এরশাদ জামানাতে আনোয়ার জাহিদ, মিজানুর রহমান শেলী, ওনাদের মতো মানুষ তথ্যমন্ত্রী ছিল। ইটস নট আ ম্যাটার অফ জোক।
সংবাদপত্র, ইন্টেলেকচুয়াল লেভেল, চলচ্চিত্র, সংস্কৃতি, সাহিত্য, বাংলা একাডেমি সবকিছু যে মন্ত্রণালয়ের আন্ডারে। আপনি এখন যদি নায়িকাদের কোমর দুলানো, ময়ূরীর পাছা দুলানো, আপনার মিশা সওদাগরের ডায়ালগ, এটা মানে তথ্য মন্ত্রণালয় না। তথ্য মন্ত্রণালয় মিনস ডিএপির বিজ্ঞাপন, এখানে সরকার অনুগত দালাল সাংবাদিক, নির্বোধ এবং বেকুবদের পদলেখন, এটা তথ্য মন্ত্রণালয় নয়। তথ্য মন্ত্রণালয় হলো তথ্য তৈরি করা। ইউ উইল ক্রিয়েট দ্য ইনফরমেশন, ইউ উইল ডেলিভার, এবং দ্যাট উইল বি লিড দ্য গভর্নমেন্ট। এই জিনিসটি পুরো মানে তথ্য মন্ত্রণালয়, এই সরকারের যে কে পোস্টগুলো, ধরেন প্রধান তথ্য কর্মকর্তা, তারপরে প্রধান তথ্য কর্মকর্তার পরে যেটা তথ্য এবং সম্প্রচার যে মন্ত্রণালয়ের সচিব, প্লাস অন্যান্য যে সকল কে পোস্টগুলো আছে, শিল্পকলার ডিজি, বিভিন্ন জায়গাতে সংস্কৃতি প্রতিষ্ঠানের ডিজি থেকে শুরু করে যারা যারা আছেন, আপনি গিয়ে দেখেন তো যে এখানে সমন্বয় যারা নতুন নিয়োগ পেয়েছেন, কয়জন এই সরকারের জন্য ন্যারেটিভ তৈরি করতে পারে, একটা স্লোগান তৈরি করতে পারে, মানুষের মতাদর্শকে ডাইভার্ট করতে পারে ইন এ প্রপার ওয়ে, সেটা নাই। ফলে একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে আপনি আন্দালিব রহমান পার্থর মতো ইমেজওয়ালা, যার সম্পর্কে তরুণরা পজিটিভ চিন্তা করে, তাকে ফেলে দেওয়া মানে একটা জ্বলন্ত কূপের মধ্যে তাকে ফেলে দেওয়া। সিমিলারলি এই যে ধর্ম মন্ত্রণালয় মোফাজ্জল হোসেন কাকুবাদ, এই যে পলিটিক্যাল পার্সন, আগেও ধর্মমন্ত্রী ছিলেন, একেবারে পোড় খাওয়া নেতা, তার সাথে আবার যাকে দেওয়া হলো ইয়াং, তাকে সবাই মেনে নিয়েছিল ধর্মমন্ত্রীকে, এখন সেখানে প্রতিমন্ত্রী হিসেবে যাকে দেওয়া হলো, এটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়ে গেল। অন্যদিকে বিমান মন্ত্রণালয়ে যাকে দেওয়া হলো, মানে যা কিছু হচ্ছে, পুরনো যে বদনামগুলো বিএনপির ছিল, সেই বদনামগুলো আরো ম্যাটেরিয়ালাইজ হবে, পুরনো সমস্যাগুলো আরো ব্যাপক আকার দেখা দিবে, আর নিত্য নতুন এদের কারণে, এই পরিবর্তনগুলোর কারণে অনেকটা রাক্ষস এবং খোকসের মতো, অনেকটা করোনার জীবাণুর মতো অসংখ্য সমস্যা এসে সরকারকে